নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকের এপিসোড শুরু করার সূচনায় একটা গল্প দিয়ে শুরু করি। ভারতের একটা সুবিখ্যাত পোশাকের ব্র্যান্ডের কোম্পানি এক ভদ্রলোক তৈরি করেছিলেন। তিনি যখন বৃদ্ধ হলেন তখন ছেলের সাথে স্বাভাবিকভাবেই কিছু মতান্তর ঘটে এবং পুত্রটি দেখা গেল শেষ পর্যন্ত তার পিতা শুধু কোম্পানি আত্মসাৎ করে পুরোটা নিয়ে নিল না, সেই বৃদ্ধকে শেষ পর্যন্ত বাড়ির বাইরে বার করে দিল এবং তিনি গিয়ে কপর্দক শূন্যভাবে একটা ভাড়া বাড়িতে বাস করলেন। শেষ পর্যন্ত তিনি কোর্টে গেছেন। আমরা কোর্টে গিয়ে কোর্ট তাকে কিছু সুরাহা দিয়েছে এবং শেষ পর্যন্ত তিনি কিছু অর্থের ভাগ পেয়েছে, কিন্তু তার হাতে যে কোটি কোটি টাকা ছিল সবটাই চলে গেছে। কোম্পানিটার নাম হচ্ছে রেমন্ড। আবার ধরুন আর একটা কাহিনী, একজন মা একটা বাড়ি তৈরি করলো, সেই বাড়িতে 10 জন ছেলে মেয়েকে লালন পালন করলো। 71-72 বছর বয়সে এসে দেখা গেল মা যখন হঠাৎ করেই আর কোনোভাবে রোজগার করতে পারছেন না, তখন শুধু পুত্র পুত্রীরা তাকে বাড়ির বাইরে বাড়ি করে দিল না, তার আগামী দিন কিভাবে চলবে সেটাও তারা না দেখে সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্টটাকেই তাদের নামে ট্রান্সফার করে নিল। তো এই যে পরের কাহিনীটা বললাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে তৃণমূল কংগ্রেস এবং তার যিনি জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে ঠিক এই অবস্থা হয়েছে। আজকের আলোচনার আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে তৃণমূল কংগ্রেস শুধু ভাঙার মুখে দাঁড়িয়ে নেই। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু একাধিপত্য হাতছাড়া হয়ে যাওয়ার অবস্থা নেই, শুধু বিধায়ক দল বা সংসদীয় দল হাতছাড়া হয়ে গেল এখানেই শেষ নয়, শুধু তার প্রতীক চলে যাবে এখানেই শেষ নয়। তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে যে 1000 কোটি টাকা রয়েছে, একেবারে আক্ষরিকভাবে বললে 1018 কোটি টাকা তার যে টোটাল অ্যাসেট রয়েছে, তার মধ্যে ব্যাংকেই রয়েছে 681 কোটি টাকা। এই টাকাটা বিনিয়োগ হয়েছে 250 কোটি টাকা, ফিক্সড ডিপোজিট অন্যান্য রয়েছে 87 কোটি টাকা। এই টাকাটা শেষ পর্যন্ত কি তাহলে ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় তাদের হাতে চলে যাবে? এই কথাটা এই কারণেই আসছে যে শুধু দল ভাঙলেই তো হবে না, দল ভাঙার পাশাপাশি আজকে একেবারে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে যদি নির্দেশ না থাকে, তাহলে কখনোই ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসে এই কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায় তাদের নামে যে কেন্দ্রীয় এজেন্সি মামলা থাক না থাক, ভয় দেখাক না দেখাক, পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরনো পুলিশ কেস, তাদের সিআইডি, লোকাল থানা যা থাক না থাক, একেবারে সর্বোচ্চ নেতৃত্ব থেকে প্র্যাকটিক্যালি তৃণমূল পার্টিটাকে শুধুমাত্র নস্যাৎ করে দেওয়ার নয়, তার যে বিপুল পরিমাণ 1000 crore ইজ নট এ ম্যাটার অফ জোক। 1000 কোটি টাকা দিয়ে অন্তত 3-4টে ইলেকশন লড়া যেতে পারে এক একটা পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পার্টি তৈরি করেছিলেন, পার্টি ফান্ডে এত টাকা ছিল না। কিভাবে টাকা এসছে না এসছে, কিভাবে ইলেকশনের বন্ডের মাধ্যমে টাকা এসছে, এই নিয়ে আমি ইলেকট্রাল বন্ড আমি এইখানে আলোচনা করতে চাই না, কিন্তু আলটিমেটলি এই টাকার দখলদারি কোথায় যাবে সেটাও কিন্তু ভার্চুয়ালি নির্ধারিত করছেন এই বিধায়ক সাংসদরা এবং তাদের ওপরে থাকা একেবারে তাদেরকে পুতুলের মতো নাচানো বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু অধিকারী জানতেন যে পার্টির কোথায় কিভাবে আয় উপায় হয়, কারণ শুভেন্দুর অধিকারীর পুরো রন্ধ্রে রন্ধ্রে তৃণমূল পার্টিটার প্রত্যেকটা নার্ভ জানতেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অধিকার তাকে দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলার কারণে বা আপনার নারদা স্টিং অপারেশনের কারণে বা অন্যান্য কারণে তাকে সিবিআই ডাকার ফলে হোক, যে কোনো কারণে হোক তিনি বিজেপিতে চলে যান, এটা আপনারা সকলে জানেন। এবং শুভেন্দু অধিকারী জানেন যে কোথায় কি পরিমাণ টাকা অফিসিয়ালি রয়েছে, এরপরে আনঅফিসিয়ালি রয়েছে। অর্থাৎ আজকে যদি তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে দেওয়া যায়, তুলে দেওয়া যায়, তাহলে ঠিক যে ঘটনা আজকে এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর সাথে হয়েছে, তাদের টোটাল শুধু সিম্বল যায়নি, তাদের অন্যান্যরা যায়নি, পুরো পার্টি ফান্ডটাই চলে গেছে অজিত পাওয়ার গোষ্ঠী। অজিত পাওয়ার মারা গেলে সুনেত্রা পাওয়ার এবং তাদের হাতে। অর্থাৎ একটা দল
শুধুমাত্র আজকের দিনে জনসমর্থনের ওপর ভিত্তি করে তো থাকে না, তাকে ইলেকশনে লড়তে হয়। একটা ইলেকশনে আমার হিসেব মতো একটা বিধানসভা ইলেকশন লড়তে মিনিমাম খুব কম করে হলেও 20 লক্ষ 25 লক্ষ টাকা লাগে। একটা লোকসভা কেন্দ্র লড়তে অন্ততপক্ষে 2 কোটি 3 কোটি টাকা 4 কোটি টাকা অনেক সময় লাগে বা তার বেশিও লাগে। আর যদি সামগ্রিকভাবে ধরা যায় তার আনুষঙ্গিক খরচা, সেটা আরও বিপুল। তো আলটিমেটলি কোনো পার্টিকে শুধু দাঁড় করানোই নয়, তাকে আজকের দিনে যদি সত্যি সত্যিই দাঁড়াতে হয় তাহলে তাকে ইলেকশনে লড়তে হবে। এবং ফান্ড সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়, অর্থাৎ কোষ যদি না থাকে তাহলে একটা পার্টি দাঁড়াতেই পারবেন না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে পার্টি, তার ভাইপো এবং সঙ্গে যে কজন পড়ে আছে, তাদেরকে শুধু পলিটিক্যালি খতম করা নয়, রাজ্যের মানুষকে ধোঁকা দিয়ে যারা বিজেপির কে যারা ভোট দিয়েছেন তাদের মুখের উপর ঝামা ঘষে শুধু তৃণমূলের ভালো তৃণমূল বলে কোট আনকোট ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত বা বিভিন্ন সময় কেন্দ্রীয় এজেন্সিদের ডাক পাওয়াদের দলে নিয়ে ভালো তৃণমূলের দল করে একটা আলাদা ব্লক তৈরি করাই নয়, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো পর্যন্ত যারা রয়েছেন কালীঘাট, সেটাকে টোটালি ইলেকশনে যাতে আগামী দিনকে তারা না যেতে পারেন তার জন্য যা যা ব্যবস্থা করার দরকার সেইটা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যে পার্টি ফান্ডের টাকা রয়েছে সেইটা কি তাহলে মমতা আগলাতে পারবেন না? কি বলছে আইন? আইন বলছে যে যদি এই গোটা ব্যাপারটা ইলেকশন কমিশনে যায় তাহলে ইলেকশন কমিশন যেরকম বিধায়ক দলের বিষয়টা দেখবে, যেরকম সংসদীয় দলের বিষয়টা দেখবে, ঠিক সেই রকম তারা পার্টির পদাধিকারী কারা, পদাধিকারীর বা মেম্বারদের কতজন অ্যাক্টিভ মেম্বার, বিভিন্ন পদাধিকারীদের কতজন চলে গেছে দল ছেড়ে, সেটাও দেখবেন। এখন এইটা একমাত্র পদাধিকারীর অফিসিয়ালি কারা রয়েছেন, কিভাবে রয়েছেন না রয়েছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ জানেন না। তাহলে কি উপায়? কংগ্রেস তাকে কিভাবে সাহায্য করবে, কিভাবে পার্টিটা বাঁচতে পারে, আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পারলে মেম্বারশিপ নেবেন যাতে চ্যানেলটি চালাতে পারি। এইবার আপনারা জানেন যে ইউপিএ যে বৃহত্তর ক্ষেত্রে যেটাকে ইন্ডিয়া ব্লক বলা হচ্ছিল, ইন্ডিয়া ব্লকের সেই মিটিং হয়েছিল কনস্টিটিউশন ক্লাবে, এবং সে পর্যন্ত আমরা আগের এপিসোডে আলোচনা করেছিলাম। তারপরে গত 2-3 দিন ধরে জল খুব দ্রুত গড়ায়। আমরা দেখেছি যে কিভাবে মঙ্গলবার দিনকে সোনিয়া গান্ধীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সোনিয়া গান্ধীর মিটিং হয়। আমরা দেখেছি যে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে চলে যান 10 নম্বর জনপদে রাহুল গান্ধীর সাথে, তাদের মধ্যে দীর্ঘ মিটিং হয়, এবং শেষ পর্যন্ত সিআইডি যে বারবার কড়া নাড়ছে, সেই কড়া নাড়া এড়াতে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় না ফিরলেও মমতা বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্টে নামেন এবং সরাসরি চলে যান তার বাড়িতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুরো স্পিকটি নট কারোর সাথে কথা বলেন। কিন্তু বাস্তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ বসে আছেন? আমার কাছে যা খবর, তিনি একেবারেই চুপচাপ বসে নেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে, যেহেতু তার দিল্লির যে পার্টি অফিস, সেই পার্টি অফিসটা ছিল সাংসদ আমাদের ব্যারাকপুরের পার্থ ভৌমিকের বাড়ি, এবং সেইটা অ্যালটমেন্ট করিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজেই বলেছেন যে পার্লামেন্টের খুব কাছে। পার্থ ভৌমিক বলেছেন যে আমার বাড়িতে তৃণমূল পার্টি অফিস চলবে না। অর্থাৎ দিল্লির তাদের যে ভার্চুয়াল একটা অফিস ছিল, সেই অফিস হাতছাড়া হয়ে গেল। কালকে গতকাল রাত্রির পর্যন্ত বারবার হেড কাউন্ট হয়েছে, এবং আমরা আজকে যখন এটা আলোচনা করছি তখন 18 জন, 19 জন, 17 জন, 16 জন, এই রকম অ্যাম্বিগুইটির মধ্যে সংখ্যাটি ঘুরছে। কিন্তু মোরাললেস বোঝা যাচ্ছে যে 13 জন যে আগে একাট্টা হয়েছিলেন সেই সংখ্যাটি আরও বৃদ্ধির দিকে, অর্থাৎ লোকসভায় তাদের সংসদীয় দল ভেঙে যাওয়ার অবস্থায় রয়েছে। এবার রাজ্যসভায় সুস্মিতা দেব ইস্তফা দিয়েছেন শুভেন্দু শেখর রায়ের পরে, আরও 2 জন টলবল করছেন। 1 নম্বর আমরা জানি রাজীব কুমার, তিনি টলবল করছেন।
ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিক, অর্থাৎ সংখ্যাটি আরও 4 জনের ইস্তফার পরে দল ভাঙতে গেলে আর 6 জনের দরকার। এখন 6 জনকে রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেন কিনা সেইটা দেখার। বাবুল সুপ্রিয় প্রাইমারিলি বলেছিলেন তিনি আছেন, তার সাথে মানেকা গুরুস্বামী আছে, দোলা সেন আছেন, ডেরেক ওব্রায়ান আছেন, এরা তো রয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কি হবে এরকম ব্যাপার। সায়নী ঘোষ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাস্টেড, দলের সাংগঠনিক অবস্থা ভেঙে দেওয়ার পরে সায়নী ঘোষকে নতুন করে দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কীর্তি আজাদ নিজেই বললেন যে তার সাথে সায়নী ঘোষ কোনো রকম ফোন ধরছেন না, তার সাথে যোগাযোগই করা যাচ্ছে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা টোটাল বিক্ষোভ করিয়ে দিতে সক্ষম হয়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব জানেন যে এই অবস্থা যদি না করতে পারা যায়, তাহলে আসন্ন মনসুন সেশনে যদি আবার ডিলিমিটেশন বিল এবং ওই মহিলা বিলের মোড়কে যেটাকে এনে তারা সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে এবং ফাইনালি যদি কোয়ান্টাম হিসেবে দেখা যায়, তাহলে উত্তর ভারতের গোবলয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যে পরিমাণ বাড়বে অন্য রাজ্যে কম পরিমাণ বাড়বে। অর্থাৎ দক্ষিণ ভারতের গুরুত্ব যথেষ্ট পরিমাণে কমে যাবে, উত্তর ভারতের গুরুত্ব বাড়বে। এবং এই যদি প্রকরণ হয়, যেটা এর আগের বার রুখে দেওয়া গেল, এবং এইবারে যদি তাদের সংখ্যা জোগাড় হয়ে যায়, তাহলে কিন্তু বিলটিকে তারা পাশ করাতে সক্ষম হবেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই দুদিন ধরে যে দিল্লিতে বসে রইলেন, তিনি তার পার্টি সিম্বল চলে যাওয়ার চিন্তা রয়েছে, তার পার্টি অফিস তো চলেই গেছে, সাংসদ বিধায়করা চলে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কংগ্রেস থেকে যে অফার তাকে দিয়েছে বলে শোনা যাচ্ছে, অর্থাৎ তিনি কংগ্রেসে বিলয় হয়ে যান এবং কংগ্রেসে যদি তিনি তার পার্টিটাকে মার্চ করে ফেলতে পারেন, তাহলে হয়তো শেষ পর্যন্ত তিনি বাঁচাখুচা সাংসদদের বিধায়কদের রক্ষা করতে পারবেন। শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অল ইন্ডিয়া পোস্ট অফার করা হয়েছে। শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের পক্ষ থেকে একটা অল ইন্ডিয়া পোস্ট অফার করা হয়েছে। এবং এটাও যদি হয়ে থাকে বা না হয়ে থাকে, তাহলে যদি একেবারেই সাংঘাতিক রকম সিমেন্টেড ফর ফিউচারিস্টিক ভিউতে দেখা হয়, তাহলে সামনে বসিরহাটের ইলেকশন আছে, সেখানে কংগ্রেস এবং তৃণমূল একসাথে লড়ে একটা কোনো জায়গায় যেতে পারে। ইউসুফ পাঠান যদি ইস্তফা দেন, তাহলে বহরমপুর সিটের চরিত্র বদলে যাবে এবং সেই ক্ষেত্রেও একটা মুসলিম বহুল এলাকা অন্যরকম ফলাফল হতে পারে। এই সবের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল চিন্তা এই টাকার বিষয়টা তিনি কিভাবে রক্ষা করবেন। কারণ টাকা যদি হাতে না থাকে, তাহলে এতদিন ধরে যে তিনি দলটা তৈরি করেছিলেন, সেই দলটাকে ফাইনালি আর কোনোভাবে দাঁড় করাতে পারবেন না। আমার কাছে যেটুকানি খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় একাধিক লোকের পরামর্শ নিয়েছেন, একাধিক আইনজীবীর পরামর্শ নিয়েছেন। কপিল সিব্বল তো আছেন, মানেকা গুরুস্বামী আছেন, অভিষেক মনু স্বামী আছেন, এছাড়া একাধিক এক্সপার্ট যারা লয়ার, তাদের পরামর্শ নিচ্ছেন যে আলটিমেটলি তিনি কিভাবে কোনোভাবে প্রতীক এবং যদি সাংসদ বিধায়করাও চলে যায়, প্রতীক এবং টাকাটা বাঁচাতে পারবেন কিনা। দেখুন, টাকাটা বাঁচলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের সাথে চলে যান, তখন কে সিগনেটারি হবে কি না হবে সে তো পরেকার ব্যাপার। কিন্তু কংগ্রেসের যদি ছায়ায় তিনি চলে যেতে পারেন, এবং যেটা শিবসেনার সঞ্জয় রাউত এর আগেও প্রেস কনফারেন্স করে বলেছেন, এদিনকেও বলেছেন যে কংগ্রেস ভেঙে যারা বেরিয়ে এসেছিল সেই পার্টিগুলো রিজিওনাল পার্টি, 3টে পার্টি মূলত, এক তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে, 2 মহারাষ্ট্রে শরদ পাওয়ারের এনসিপি, 3 নম্বর জগনের পার্টি অন্ধ্রপ্রদেশে। এই 3টে পার্টি যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চায় আজকের দিনে, তাহলে কংগ্রেসে একমাত্র তারা চলে যেতে পারে। এবং সেটা যদি আলটিমেটলি হয়, তাহলে কংগ্রেসের সাংসদ সংখ্যা বাড়বে এবং তারা তাদের টাকা পয়সা কিছুটা রক্ষা করতে পারবে। আদারওয়াইজ এই টাকা, আমি বারবার বলতে চাইছি, মূল লড়াই কিন্তু এখন দাঁড়িয়ে আছে এই টাকাটা কার হাতে যাবে। সেইটা ঋতব্রত, সন্দীপন সাহা বা এই জাভেদ খান, আবার যারা ভালো তৃণমূল হয়ে গেল বিজেপির কাছে রাতারাতি, অথবা কাকলি ঘোষ, দস্তিদার, শতাব্দী রায়, দেখুন টাকাটার লোভ কিন্তু কেউ সামলাতে পারছে না। তো এই টাকাটা নিয়ে কিন্তু একটা বিরাট পরিমাণে আইনি লড়াই কিন্তু আগামী দিনকে হতে চলেছে বলে আমার ধারণা। এবং 2024-25-এর যে পার্টি তৃণমূল কংগ্রেসে দেখা যাচ্ছে, আয় হয়েছিল 227 কোটি টাকা এবং ব্যয়ও তারা দেখিয়েছিল 227 কোটি টাকা। তার মানে তৃণমূল কংগ্রেসের একটা ক্ষমতায় থাকাকালীন আয় ছিল, ক্ষমতা চলে গেছে, কোনো
শিল্পপতি বা কেউ তাদের টাকা দেবে না। যেরকম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কংগ্রেস বা অন্য রিজিওনাল পার্টি, আজ আরজেডির যে অবস্থা দাঁড়িয়েছে বা অখিলেশ যাদবের যে অবস্থা দাঁড়িয়েছে বা অন্য রিজিওনাল পার্টির যে অবস্থা দাঁড়িয়েছে, বছরে 5, 7, 10 কোটি 15 কোটি টাকা জোগাড় করতেই তাদের হিমশিম খেয়ে যেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিরও সেই অবস্থা দাঁড়াবে। এবং আমার মতে মনে হচ্ছে যে এইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন সেটা নিয়ে তিনি ভয়ঙ্করভাবে চিন্তিত। এখন শেষ প্রশ্ন হচ্ছে যে তিনি পার্টিটা কি কংগ্রেসের সাথে মার্চ করাবেন কি করাবেন না। এইটা নিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে যেটুখানি যোগাযোগ করেছিলাম, এর আগের এপিসোডেই আমি বলেছিলাম যে তিনি কি কংগ্রেসে ফিরবেন না মায়াবতী হবেন, চুপ করে বসে যাবেন। এখন যা বোঝা যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের মতো 30% মুসলিম যেখানে রয়েছেন এবং যেখানে সেকুলার হিন্দুদের একটা বড় অংশ এখনো বিজেপির বিরুদ্ধে, এবং সেটা আগামী দিনকে আর বাড়ার সম্ভাবনা নেই। বিজেপি যে হিন্দু যদি 70% ধরা হয়, তার 60 to 65% ভোট পেয়েছে, কিন্তু এখনো 35% হিন্দু কিন্তু বিজেপির ফোল্ডে আছে, বাইরে রয়েছে। যেটা সুনীল বলসান যেটা বলেছেন, বনসাল যেটা বলেছেন যে সমস্ত হিন্দুদের বিজেপির ফোল্ডে আনতে হবে। যদি না আনতে পারে তাহলে কিন্তু আগামী দিনকে খুব দ্রুত পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হতে পারে। যেভাবে গরিব মানুষদের একাংশের পেটে লাথি পড়েছে, সে হকারি হোক, তিনি গোয়ালাই হন বা অন্য সেকশনই হোক, তাদের মধ্যে একটা বড় সেকশন বিজেপিকে ভোট দিয়েছিল, তারা ক্ষুব্ধ হচ্ছে। এই প্রেক্ষাপট মাথায় রেখে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় নামক একজন ব্যক্তি, তিনি তাকে রক্ষা করা, তার হাতে অর্থ রাখার বিজেপি কোনো মতেই সুরক্ষিত মনে করতে পারছে না। হতে পারে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় লেবার রুম থেকে তাকে প্রসব করিয়েছিলেন, যেটা শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, এলকে আডবাণী, বাজপেয়ী। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় আরএসএস তাদের দুর্গা বলেছিলেন। এবং এ ঘটনা সত্যি, মমতা বন্দ্যোপাধ্যায় সফট হিন্দুত্ব লাইন নিয়ে চলছিলেন। তার যে বীজমূল তত্ত্ব আমরা দেখছিলাম, যে কারণে কোনো ইডিওলজি না থাকায়, আমি যেটা বারবার বলতাম, এটা একটা এক্সটেন্ডেড ফ্যান ক্লাব অব মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তাসের ঘরের মতো ভেঙে গেল। এবং জগন্নাথ ধামটা উঠে গিয়ে জগন্নাথ মন্দির হলো। মন্দির তৈরির রাজনীতি তো মমতার থেকে অনেক বেশি বিজেপি করবে, কিন্তু বিজেপি কোনোভাবেই অর্থবল সহ একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ব্যক্তি, তিনি যতই তার ইলেকশনে পরাজয় ঘটুক, তার মতো অভিজ্ঞ মহিলার হাতে এত কোষ রেখে শেষ পর্যন্ত নিশ্চিন্তে বসে থাকতে পারবেন না। কারণ আজকের পলিটিক্সে টাকা ছাড়া রাজনীতি হয় না। কংগ্রেসের কি হয়েছে, কংগ্রেসের ফোল্ডে কিন্তু দক্ষিণ ভারতের 3টে অন্যতম ধনী রাজ্য, কেরালা, কর্ণাটক এবং আপনার তেলেঙ্গানা রয়েছে। অর্থাৎ হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মাইসুর, কোচিন, ত্রিবান্দম সরাসরি কংগ্রেসের হাতে রয়েছে। কংগ্রেসের জোটের হাতে রয়েছে তামিলনাড়ু অর্থাৎ চেন্নাই এবং তাকে কেন্দ্র করে। কংগ্রেসের হাতে রয়েছে জোটের সুবাদেই ঝাড়খণ্ডের মতো মাইন্স অ্যান্ড মিনারেলিজ। অর্থাৎ কংগ্রেসের হাতে মোটামুটি 2029-এ লড়াইয়ের মতো একটা ফান্ডিং আসবে, এটা আজকের দিনকেই পরিষ্কারভাবে মোটামুটি একটা বোঝা যাচ্ছে বা তারা রেডি হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ তার এই ফান্ডটাকে টিকিয়ে রাখতে পারবেন কি পারবেন না, সেই দিকে কিন্তু সকলের নজর রয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন, তার এলওপি অর্থাৎ লিডার অফ অপোজিশন পোস্ট চ্যালেঞ্জ হয়েছে আদালত। সেটা মামলা নিশ্চয়ই 1-2 দিনের মধ্যে নিষ্পত্তি হবে না। শোভনদেব চট্টোপাধ্যায় কেস করেছেন, কারণ কোনোভাবেই সাংবিধানিক বেঞ্চের যা রায় তাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা বিধানসভায় হওয়া সম্ভব নয়। কিন্তু এই মামলা তো সহজে এক্ষুনি নিষ্পত্তি হয়ে যাবে না। কিন্তু ইলেকশন কমিশন যদি বৈধতা দিয়ে দেয়, তৃণমূল কংগ্রেস পার্টিটার বৈধতা যদি দিয়ে দেয় কাকলি, শতাব্দী, ঋতব্রত, সন্দীপন সাহা এবং আনুষঙ্গিক এই পার্থভৌমিকদের মতো লোককে, তখন কিন্তু অ্যাকাউন্ট প্রাইমারিলি ফ্রিজ হবে এবং তারপর শুনানির পরে ইলেকশন কমিশনের ভূমিকা আমরা জানি। পশ্চিমবঙ্গের 35 লক্ষ মানুষ, তারা আজকেও ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা আজকেও ট্রাইব্যুনালে রয়েছে। ইলেকশন কমিশন এবং জ্ঞানেশ কুমার নিয়ে বহু আলোচনা করেছি। ইলেকশন কমিশন এই মানে 2 দিন আগে মধ্যপ্রদেশের ইলেকশনে কি করলো, আমরা মীনাক্ষী নটরাজনের কিভাবে তার রাজ্যসভার নমিনেশন বাতিল করলো ইলেকশন কমিশন দেখলাম। ইলেকশন কমিশন একেবারে বিজেপির পক্ষপাত দুষ্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন মমতা বন্দ্যোপাধ্যায়
তার সিম্বল, তার আনুষঙ্গিক ব্যাপার, যে অল্প কয়েকজন বিধায়ক বা সাংসদ রয়েছেন তাদেরকে নিয়ে পার্টি ফান্ডটা বাঁচাতে পারবেন কি পারবেন না, সেটার দিকেই কিন্তু আমার মনে হয় যারা এই পর্দার পেছন থেকে খেলছেন এবং যারা পর্দার সামনে এসে খেলছেন তাদের সকলের নজর রয়েছে। যদি এই কোষ অর্থাৎ 1000 কোটি টাকার ওপরে কোষ মমতার হাতছাড়া হয়ে যায়, তাহলে আগামী দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় একলা হয়ে, যেটা তিনি বলছেন আমি স্ট্রিট ফাইটার, আমি ফাইট করব, তার পক্ষে ব্যাক করা, কারণ হচ্ছে টাকা না থাকলে কোনো রাজনৈতিক কর্মসূচি নেওয়া যায় না, অসম্ভব হয়ে দাঁড়াবে। সুতরাং আমার মনে হয় শুধু সিম্বল নয়, শুধু এমপি এমএলএ চলে যাওয়া নয়, এই 1000 কোটি টাকা নিয়েই কিন্তু বড় বিবাদ, বড় সংঘাত আগামী দিনকে অপেক্ষা করছে এবং বিজেপি একেবারে খোলা সেইটার মদত দিচ্ছে, যাতে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার যারা সিগনেটারি অথরিটি তাদের হাতে আগামী দিনকে এই টাকার অঙ্কটা না থাকে। খুব ক্যালকুলেট হয়েতে খেলা, খুব ক্যালকুলেশন করে তারা খেলছে। এবার কজন যাবেন না যাবেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পথের ভিখিরি করে দেওয়া অর্থাৎ কোষ শূন্য করে দেওয়ার রাস্তা কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। সেইটা শেষ পর্যন্ত মমতা রুখতে পারেন কিনা সেইটাই আগামী দিনকে দেখার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।